ঢাকা টেস্টের পর সিলেট টেস্ট দুই ম্যাচের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে রাওয়ালপিন্ডির পর আবারও বাংলাদেশ করলো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। বেশ কিছু রেকর্ড রয়েছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বাংলাদেশ এগিয়ে গেছে বেশ উপরে, পেছনে ফেলেছে ভারতকেও। আর এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন সমকালের স্পেশাল স্পোর্টস করেসপন্ডেন্ট সেকান্দার আলী। সেকান্দার ভাই, বাংলাদেশ আসলে যেভাবে পাকিস্তানকে হারালো, ওভারঅল এই সিরিজটা নিয়ে কি বলতে চান? অসম এইরকম ডমিনেশন করে বা ডমিনেট করে ক্রিকেট খেলা কিন্তু খুব বেশি সময় হয় না। বাংলাদেশ কিন্তু খুব ভালো ক্রিকেট খেলছে গত 3 বছর ধরেই। তো সেই ধারাবাহিকতায় পাকিস্তানের 2024 সালে রাওয়ালপিন্ডিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল। বাকি ছিল দেশে তাদের বিপক্ষে টেস্ট জয়, সেটাও ঢাকা থেকে তারা করেছে এবং পরবর্তীতে সিলেটে এসে তারা তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে। এই যে হোয়াইট ওয়াশ করা এবং যেভাবে তারা ক্রিকেট ডমিনেশন করেছে আপনি দেখে থাকবেন। নাজমুল হোসেন শান্ত কিন্তু একটা ছবি পোস্ট করে বলেছে গ্যাংস্টার। আসলেই তারা গ্যাংস্টার। এই ক্রিকেট মাঠে টেস্ট ক্রিকেটের গ্যাংস্টার হিসেবে তারা একটা গ্যাংস্টার দল যেভাবে যায় এবং তারা যেভাবে ডমিনেট করে, যেভাবে আতঙ্ক তৈরি করে, সেই আতঙ্কটা ছড়িয়ে দিয়েছিল পাকিস্তানের ড্রেসিং রুমে, পাকিস্তানের বোলিংয়ে, ব্যাটিংয়ে। তো সেই যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা আসলে মনে রাখার মতো। বাংলাদেশের টেস্টের উন্নতিটা প্রকাশ করেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রাওয়ালপিন্ডিতে যেভাবে ক্রিকেট খেলেছে সেটাকে আমরা দেখেছি পুরো 5 দিন কিন্তু হয়নি। এই খেলার মধ্যে ইন্টারাপ্ট ছিল, রেন ইন্টারাপ্ট। সেইভাবে সেই জায়গাতে তারা একেবারেই খুবই লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাদের যে ব্যাটিং ইমপ্রুভমেন্ট সেটা শো করে তারা বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিল। নাহিদ রানা তখন বোলিং করছিলেন, সাকিবুল হাসান অসাধারণ খেলেছিলেন। এখন কিন্তু সাকিব নেই। সেই জায়গায় পাকিস্তানকে যেভাবে তারা ডমিনেট করে হারিয়ে দিল সেটা কিন্তু ইতিহাসের পাতা অন্যভাবে লেখা থাকবে। এই যে আপনার মেহেদী হাসান মিরাজ, তিনি প্রথম টেস্টে প্রথম ইনিংসে যেভাবে পাকিস্তানকে করেছিলেন, বোল্ড আউট করতে সহযোগিতা করেছিলেন এবং সেকেন্ড ইনিংসে নাহিদ রানা যেভাবে 5 উইকেট নিয়ে ম্যাচ উইন করে দিয়েছিলেন, এরকম বোলিং স্পিরিট আমরা সবসময় দেখি না। আবার এখানে দেখেন যে বোলিং স্পিরিটটা তাইজুল ইসলাম সেকেন্ড ইনিংসে যেভাবে শেষ করলেন, আতঙ্ক ধরিয়ে দিয়েছিল সকালে। এই আতঙ্ক কিন্তু ছড়িয়ে যেত যদি আরেকটু বেশি জুটিটা 54 জায়গায় 64 বা 74 হতো। তখন কিন্তু কারো হার্টবিট বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হতো। আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে দেখেন তাইজুল ইসলাম সেই ব্রেক থ্রু দিয়ে আবার ম্যাচটাকে জিতিয়ে বেরিয়ে এলেন, 6টা উইকেট নিলেন। আগের ইনিংসের কথা যদি আগের যে প্রথম ইনিংসের কথা যদি বলি, সেখানে তাদেরকে 132 রানে বান্ডেল আউট করার পেছনে বোলারদের সম্মিলিত পারফরমেন্সটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোট কথা, আপনার যদি একটা ভালো পুঁজি থাকে ব্যাটিংয়ের, তাহলে সেইটাকে রক্ষা করার জন্য বোলাররা জান প্রাণ দিয়ে চেষ্টা করে। আমাদের এতদিন পুঁজি দেওয়ার মতো কোনো ব্যাটার ছিল না। এখন 4 জন ব্যাটার, তারা সিনিয়র কন্টেন্ডার: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক অ্যান্ড আপনার লিটন কুমার দাস। প্রথম ইনিংসের কথা যদি চিন্তা করেন, ব্যাটিং কিন্তু কলাপস করেছিল। তিনি যখন নামেন 106 রানে ছিল বাংলাদেশ, 6 উইকেটে। তো সেই জায়গা থেকে আপনার ইনিংসটাকে নিয়ে গেছে 278 রানে। এই যে ব্যাটিং করা, লিটন কুমার দাস যখন তাইজুল ইসলামের সঙ্গে জুটি করেন তখন তার রান 2 ছিল। ওই 2-এর থেকে তিনি নিয়ে গেছেন 128 রানে নিজের রানকে। এই যে 128 করা, ওখানে যে কী ক্যালকুলেশন ছিল, কি মেধার প্রয়োগ ছিল, কি আক্রমণ ছিল, সেটা বিউটি, দ্যাট ওয়াজ দ্য বিউটি। গ্যাংস্টার প্যারাডাইসের কথা বলছিলেন নাজমুল শান্ত অধিনায়ক। তিনি আসলে মনস্তাত্ত্বিক যেই প্রেশারটা পাকিস্তানকে প্রয়োগ করার, সেটা যথাযথ প্রয়োগ করেছিলেন। আমরা যদি চতুর্থ দিন, সিলেট টেস্টের চতুর্থ দিনের শেষ সময়েরটা যদি দেখি, যখন রিজওয়ান এবং সালমান আলী আঘার জুটিটা যখন বাংলাদেশকে বেশ বিপদেই ফেলে দিচ্ছিল, তখন আসলে লিটন দাস কিংবা নাজমুল শান্ত স্টাম্পের পেছন থেকে যেভাবে স্লেজিংটা করছিলেন, এটা আসলে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের একটি বার্তা কিনা যে আসলে আমরাও এখন আছি। স্লেজিং ইজ এ বিউটি অফ দ্য ক্রিকেট। এটা অস্ট্রেলিয়ানরা খুব ভালো পারে, ইংলিশরা পারে, কিন্তু বাংলাদেশ এখনও স্লেজিংয়ে মাস্টার হয়ে ওঠেনি। তারা খুব শোভন ভাষায় এটা ওটা বলে, কিন্তু এতে তাদের ইরিটেট হয় না। ইরিটেট করার জন্য তাদের কিছু ভাষাগত ডেভেলপমেন্ট আনতে হবে, কিছু শব্দ প্রয়োগ করা শিখতে হবে, যেটা ওরা বিরক্ত হবে। যেমন আমরা ফুটবলে 2006 সালে বিশ্বকাপে জিদানকে মাতারা যেভাবে করেছিল, উত্ত্যক্ত করেছিল, এবং সেই উত্ত্যক্তের ফলে মাথা দিয়ে হেড দেওয়াতে তিনি লাল কার্ড খেয়ে বিশ্বকাপ থেকে মানে করে
করেছিলেন, বিশ্বকাপ হারিয়েছিলেন ফাইনালে। তো সেই জায়গায় আমরা বাংলাদেশের অস্ট্রেলিয়ানরা যেভাবে পোক করে, যেভাবে আপনার ইরিটেট করে, সেই ইরিটেটের কিছু অংশ হলো আপনাকে রপ্ত করতে হবে। বাট বেটার যে আগে আপনি করতেন না বা কম করতেন, সেই জায়গায় এখন আরও অনেক বেশি ভালো পারেন। এই পারাটা যখন আরও কেউ কেউ দক্ষ হয়ে উঠবে এবং ভাষার প্রয়োগটা সুন্দরভাবে করতে পারবে, তখন দেখবেন প্রতিপক্ষ যে কোনো দলই সাদা মানে অস্ট্রেলিয়ান হোক কিংবা ইংল্যান্ড হোক কিংবা সাউথ আফ্রিকা হোক, তাদের সঙ্গে একটা লড়াই হবে। এই লড়াইটা খুব ইম্পর্টেন্ট, যেন খেলা মানে শুধুমাত্র খেলা না, খেলার সঙ্গে আপনার যে মেন্টাল গেম আছে সেই মেন্টাল গেমটাকে কাজে লাগানো। বাংলাদেশ এইখানে কম বেশি হলেও কাজে লাগিয়েছে নানাভাবে করছে। জুয়ান যখন বল খেলে মানে শর্টস খেলে তা ওদিকে তাকিয়ে আছে, তখন লিটন বলছিল যে ওদিকে তাকিয়ে কী দেখো, এদিকে দেখো, তোমার কাছে এদিকে। এই যে উত্তক্ত করা, এটা কিন্তু একটা বিউটি। আমরা যদি প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলি, লিটন দাস একটি শতক পেয়েছেন, অর্ধশতক পেয়েছেন, মুশফিকুর রহিম টেলেন্ডারদের নিয়ে দুর্দান্তভাবে ব্যাটিং করেছেন, নাহিদ রানার 5 উইকেট নিয়ে কথা হচ্ছে, তাসকিন আহমেদের বোলিং নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে তিনি যেভাবে পাকিস্তানের ওপেনারদেরকে ফিরিয়েছেন। এই জায়গায় আসলে তাইজুল ইসলামকে নিয়ে একটু কম কথা হয় কিনা সবসময়? আগেও আমরা শুনেছি যে টেস্ট ক্রিকেটে তাইজুলকে আন্ডাররেটেড আখ্যা দেওয়া হতো, আন্ডাররেটেড বলা হতো। এখনও কি আসলে তাইজুল সিনিয়র হওয়ার পরেও আন্ডাররেটেডই রয়ে গেলেন? অলওয়েজ তাইজুল আন্ডাররেটেড, কারণ বাংলাদেশে যেটা হচ্ছে তার যে পারফরমেন্স অনুযায়ী তাকে হয়তো সেই হাইপে প্রচারটা তিনি পান না। হয়তো তিনিও একটু এর জন্য দায়ী, কারণ হচ্ছে মিডিয়ার সঙ্গে কমিউনিকেট করা, মিডিয়াতে থাকা, এটা একটা ইম্পর্টেন্ট। ইন্টারভিউ দেওয়া, আবার অ্যাপিয়ারেন্সটা অনেক ব্যাপার। তিনি হয়তো একটু পেছনে থাকতে, একটু আড়ালে থাকতে, একটু শান্ত থাকতে পছন্দ করেন, যে কারণে তার ওই হাইপটা আসেনি। যেমন যেসব ক্ষেত্রে মুস্তাফিজ বা আমরা বলি মুস্তাফিজের কিন্তু আরও হাইপ থাকার কথা, সেই জায়গায় কিন্তু তিনি একটু কম কথা বলেন, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য তাকে বুস্ট করতে হয়, টিম থেকে পুশ করতে হয়। তাইজুল অসাধারণ একজন বোলার। সেই 2014 সালে যখন তার ওয়েস্ট ইন্ডিজে অভিষেক হয়, অভিষেকেই 5 উইকেট নিয়েছিলেন এবং ম্যাচ জেতানো তার অনেক বোলিং আছে। তো একটা সময় আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের সবাইকে তিনি ছাপিয়ে যাবেন বোলিং দিয়ে। আমরা এই টেস্ট সিরিজটার কথা যদি বলি, এই টেস্ট সিরিজে আসলে বাংলাদেশ অনেক কিছুই করেছে। আমরা স্লেজিং নিয়ে কথা বলছিলাম, আমরা দেখেছি আউটফিল্ড, আমরা দেখেছি পিচ। বাংলাদেশে নর্মালি মিরপুরে যে ধরনের পিচ আমরা সচরাচর দেখি না, সিলেটে একটু গ্রাস পিচ। টস হেরেছে বাংলাদেশ, টস হেরেও বাংলাদেশ আসলে ম্যাচ দুটো জিতে নিয়েছে। এই সব কিছুর বাইরে গিয়ে যদি আমরা বলতে চাই যে সামনে আসলে অস্ট্রেলিয়া সিরিজ এবং জিম্বাবুয়ে সিরিজ, তার আগে বাংলাদেশ নিজের ঘরের মাটিতে আসলে পর্যাপ্ত প্রস্তুতিটাই নিল কিনা এই সিরিজের মাধ্যমে? অবভিয়াসলি প্রতিটা মুহূর্তেই আসলে প্রস্তুতি নেওয়ার ব্যাপার রয়েছে। আপনি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডেতে যখন সেঞ্চুরি মারলো, তার কিন্তু ফর্মটা চলে এসেছে এবং সেই লাল বলে শুধু তিনি বলটাই কনভার্ট করেছেন, আর কোনো কিছু করেননি। আর মেন্টালি একটা চেঞ্জ আনতে হয়, সেই চেঞ্জটা তিনি অলওয়েজ করতে পারেন। এই যে পরিবর্তন, বাংলাদেশ হোল টিম হিসেবে অ্যাজ এ হোল টিম তারা যে ভালো ক্রিকেট খেলেছে, এটার আউটকামটা আমরা ইন ফিউচারও দেখতে পাবো। অস্ট্রেলিয়া সফরে যদিও তাদের কন্ডিশনটা আরও ডিফারেন্ট এবং যেখানে খেলা হবে সেখানে কিন্তু এই বাংলাদেশের ফ্লেভার পাওয়ার সম্ভাবনা রয়েছে, ডারউইনটা তারপরে কেয়ান্সে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের এই দলটাকে তারা আর আন্ডারমাইন্ড করবে না, কারণ হচ্ছে তারা কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে ম্যাচ জিতেছে, তারা এখানে জিতেছে, পাকিস্তানে জিতেছে। এই যে জয়ের যে একটা পরিবর্তন, একটা রেশিও, সেই স্পিরিট যেটা আমরা বলি, আপনার বোলিং ইউনিটটা খুব শক্তিশালী হয়েছে, যে কারণে অস্ট্রেলিয়া যদি টাফ উইকেটও বানায়, অর্থাৎ পেস বোলিং সহায়ক উইকেটও বানায়, সেখানে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা থাকবে। তো সব মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশের ফুল একটা প্রিপারেশন হয়েছে, কিন্তু এই প্রিপারেশন তো প্রতিনিয়তই আপগ্রেড করতে হয়। আপগ্রেড যদি না করেন আপনার ছুটে যাবেন একটা জায়গা থেকে। সেই ক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়া সিরিজ কিন্তু সেই আগস্টের দিকে, তো আগস্ট বা সেপ্টেম্বরে এরকম সময়ে, সেই জায়গায় যাওয়ার আগে, তার আগে হোমে অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনার ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবেন। এখানে ভালো করলে মেন্টালি আপনার একটা বুস্ট আপ থাকবে, একটা উঁচু জায়গায় থাকবেন আপনি, সাদা বলের ক্রিকেট হোক। তার সঙ্গে ওখানে গিয়ে আপনি বাংলাদেশের একটা পরিবর্তন আছে। আর ডায়মন্ডে আমরা এইচপি এবং এই দল পাঠিয়ে ওখানে কিন্তু টুর্নামেন্ট খেলেছি, 4 দিনের ম্যাচ খেলেছি, একবার পাকিস্তানের সায়েন্সের সঙ্গে, আবার এবছর ওদের যে আঞ্চলিক প্রাদেশিক টিম রয়েছে তাদের সঙ্গে। এই যে খেলার অভিজ্ঞতা, ওই কন্ডিশন সম্পর্কে মমিনুলরা বা অন্য যারা রয়েছেন কেউ কেউ কিছু ধারণা পেয়েছেন। একই সঙ্গে মমিনুল নিজে গিয়ে ওখানে সিডনিতে গিয়ে টুর্নামেন্ট খেলেছেন, তার সঙ্গে প্র্যাকটিস করেছেন হাথুরুর সিংহের সঙ্গে। এগুলিও তার ইতিবাচক একটা দিক রয়েছে। সব মিলিয়ে আমি মনে করি এবার অস্ট্রেলিয়া সফরটা প্রথমবারের মতো খেলতে যাবে টেস্ট এই দলটা তার আগে খেলেছে অনেক আগে বাংলাদেশ, কিন্তু এই যে 20 বছর পরে আবার খেলতে যাচ্ছে, 25 বছর পরে, 20 বছর পরে, তো এইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট টিম। এইটা
দলের কেউ কিন্তু অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ খেলেন কিংবা দ্বিপক্ষীয় সিরিজও খেলেনি। দ্বিপক্ষীয় সিরিজ মুশফিকও খেলেন। মুশফিক কিন্তু সেই 2005 সাল থেকে জাতীয় দলে রয়েছেন। তার জায়গায় তিনি খেলতে গিয়েছিলেন ধীমান ঘোষ, তিনি হারিয়ে গিয়েছেন। তো সেই জায়গা আমি মনে করি ভালো কিছু হবে। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সিকান্দার ভাই আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে টেস্ট সিরিজ এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের যে টেস্ট সিরিজটা রয়েছে এবং বাংলাদেশের টেস্টে যেই কন্ডিশন সেগুলো নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলেন সিকান্দার আলী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আদিব আশরাফ ছিলাম আপনাদের সঙ্গে।